আমি যেহেতু আইনজীবী, আইনের কথা আপনাদের কাছে একটু বলতে চাই। আইনের শাসনে দেশে নাই, আইনের শাসনে দেশে দলীয়করণ। যখন বিএনপি তখন বিএনপি, যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ। আজ পীর সাহেব নেতৃত্বে আপনাদের সকলকে নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় এদেশের কোনো কাজের কোনো কিছুতেই সফলতা অর্জন করা যাবে না। এই আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়লে আপনাদের যদি কোনো রকম সুযোগ অসুবিধা হয়, আপনাদের পাশে আমি আইনজীবী এবং আমার আইনজীবী পরিষদ থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্র গঠনে তৌফিক দান করুন। ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার এক সংগ্রামী রাজনৈতিক প্ল্যাটফর্ম। হিকমত ও হকিকতের দিক থেকে দেশের সেরা রাজনৈতিক দল। এই দলের ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নীতি আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। বর্তমান প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলনের মহতারাম আমির, এ যুগের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমনাই। তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি যেহেতু আইনজীবী, আইনের কথা আপনাদের কাছে একটু বলতে চাই। আইনের শাসনে দেশে নাই, আইনের শাসনে দেশে দলীয়করণ। যখন বিএনপি তখন বিএনপি, যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ। আজ পীর সাহেব নেতৃত্বে আপনাদের সকলকে নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় এদেশের কোনো কাজের কোনো কিছুতেই সফলতা অর্জন করা যাবে না। এই আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়লে আপনাদের যদি কোনো রকম সুযোগ অসুবিধা হয়, আপনাদের পাশে আমি আইনজীবী এবং আমার আইনজীবী পরিষদ থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্র গঠনে তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এর পক্ষে একসুরে কথা বলেছেন। আর সারা দেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, কষ্ট সহ্য করে আজকের এই মহাসমাবেশকে সফল করার চেষ্টা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে শোক আর বেদনা নিয়ে বলতে হয়। আমাদের মতো আমাদের 6 ভাই 6 জন দিনী সাথী এই মহাসমাবেশে আসছিলেন, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত নসিব করেন, হয়তো জান্নাতে তাদের সঙ্গে দেখা হবে। এই দোয়া করি আল্লাহ পাকের দরবারে। অনেকে আহত অবস্থায় কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। আমার ভাইরা লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাইকে একসুরে কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই, আমরা বিদেশে যেতে চাই না। দেশে বসে সিদ্ধান্ত দিতে আপনাদের কেন আপত্তি? এইটা আমাদের প্রশ্ন। আমরা চাই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ সংগঠন, অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি উত্থাপন করেছে সংস্কার আর বিচার, পিয়ার, এ বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন। যদি না করেন তাহলে অবশ্যই এদেশবাসীর সন্দেহের আঙ্গুল আপনাদের দিকেই কিন্তু তুলবে। আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে অবিতর্কিত অবস্থায় যাবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আর যারা চাচ্ছেন এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি, দেশপ্রেমিকের শক্তি আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমি এ বিষয়ে বলবো না, আমি দেখাতে চাই। স্টাডির দিকে তাকিয়ে দেখেন, বিশ্বাস জন্মাই কাদেরকে নিয়ে দেশ গড়তে চায় আপনাদেরকে ঘুষি নেবাকে বলতে হবে। তাহলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ে মহল্লায় একই সুরে কথা হবে। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আগামী দিনে বিশ্বাস জন্মাই সহ আলেম ওলামা যে কোনো সংগ্রামে আমাদেরকে আহ্বান করবেন, ইনশাআল্লাহ রাজি ছাড়া দিতে রাজি আছে কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উদ্যোগকারী মহাসমাবেশের মহতারাম সভাপতি হযরত ফিরসাহ হুজুর দামাত বরকাতুহুম
জাতীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলি বিদায় নিব। পাকিস্তান অর্জন হয়েছে, বাংলাদেশ হয়েছে, 26শে জুলাই হয়েছে, কিন্তু অতীতের দুইটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এটাই সবাই জানেন, বিস্তারিত বলার সময় নেই। সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল। তো সংক্ষিপ্তভাবে বলা যায়, অতীতে যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি, অর্থাৎ বউটা ছিল পুরাতন, শাড়িটা হয়তো নতুন, কিন্তু এটাই সবগুলাই সোর। সংস্কারের দ্বারাই কি উপকার, না করার দ্বারাই কি ক্ষতি। আমি বর্তমান বাংলাদেশের 5টি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি। আপনার জ্বালানি এবং খনিজ, বিদ্যুৎ এবং রেল, সেতু এবং পরিবহন, এই 5টি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের তহবিলে সাশ্রয় হয়েছে। কিন্তু শিক্ষিত সমাজ সবাই জানেন, কিন্তু কয়টি বিষয়, খনিজ এবং জ্বালানি, সাথে সাথে রেল এবং কি বিদ্যুৎ, সেতু এবং পরিবহন, এই 3টি খাতের খরচ তো অবশ্য হচ্ছে, কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের বাঁচিছে এবং সাশ্রয় হয়েছে। এটাই আমার কথা নয়, দেখেন আপনারা লাভ কী হয়েছে। এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে, এই 5টি বিষয়ের ঘাটতি পূরণের কারণে আর ব্যয় সংকোচন করার কারণে যে 46,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এটা দিয়ে বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব। কিন্তু সুতরাং যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর মধ্যে সংস্কার করেন। 50 বছর এই দেশ ভবিষ্যতে চলতে হলে বিদেশ থেকে 10 টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমি বিশ্বাস করি। এটি দ্বিতীয়, আমি আর উদাহরণ পেশ করবো না, একটাই বললাম। দ্বিতীয়, আইনের সংস্কার কেন? দেখেন, ইসলামের মধ্যে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে। ক্ষমতা যতই বড় হোক না কেন, আইন তার বিচার করবেই করবে। আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের আইন চলে, যার কারণে এ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইনসাফ পায়নি। আমি উদাহরণ পেশ করছি। এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে, আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায়। 2008 সাল হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, খালেদার বিরুদ্ধে দিয়েছিল 6টি। হাসিনা ভাগ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করল, তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল, অটোমেটিক সমস্ত মামলা খারিজ হয়ে গেছে। সমস্ত মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে, বর্তমান মানব রচিত সংবিধান। আর খালেদা প্রাইম মিনিস্টার হইতে পারেনি, তার বিরুদ্ধে মামলা কিন্তু এখনই আছে। কিন্তু এর বিপরীতে ইসলামী আইনের অধীনে ক্ষমতা চলে। সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পারব না। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আইনের সংস্কার, নির্বাচনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার ব্যতিরিক্ত যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন, কিয়ামত পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু এই জন্যই নির্বাচনের সংস্কার, আইনের সংস্কার এবং অর্থনীতির সংস্কার সময় কম হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারিনি, দুটাই উদাহরণ বলেছি। আরেকটি কথা বলি, শেষ করছি। আজকে ভারত আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে ফুসিন করেছে বিভিন্ন সেক্টরে। ভারতের কাছে আমরা করজোড়ে অনুরোধ করেছি, এই আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে তোমার দেশে আশ্রয় নিয়েছে, সবগুলোকে এই দেশে ফুসিন করো। কিন্তু আমরা বলি সবগুলোকে ফুসিন করো। হাসিনা, ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যত সুসামর্থ্য আছে সবগুলোকে বাংলাদেশে ফুসিন করো। সাধারণ মানুষকে ফুসিন করে আমাদের উপরে জুলুম অত্যাচার করবে না। আমি এই কথা বলি, বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।